নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে কাজ করছে জাতিসংঘের অনুসন্ধানী দল, জানালেন মুখপাত্র রাভিনা। মিলেছে আলামত নষ্টের চেষ্টা করার প্রমাণ। মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ ধ্বংস করার চেষ্টার প্রমাণ পেয়েছি আমরা, যাতে মৃত্যুর কারণ দুর্ঘটনাজনিত হিসেবে উল্লেখ করা হয়। অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে জাতিসংঘের দলিল, জানালো ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বাহিনীগুলোর বিষয়ে সুপারিশ নিয়ে আলোচনা করবে সরকার। জাতিসংঘের অনুসন্ধানের প্রমাণ হয়েছে শেখ হাসিনার গণহত্যা ও ফ্যাসিস্ট আচরণ, মন্তব্য মির্জা ফখরুলের। বিচারের জন্য ফিরিয়ে দিতে দিল্লির প্রতি আহ্বান। আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। ডিসেম্বরেই হতে পারে সংসদ নির্বাচন, দুবাইতে বলেছেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর সিদ্ধান্ত। শাহবাগ অবরোধমুক্ত করতে প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের উপর লাঠিচার্জ, জলকামান। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অধিদপ্তরের আপিল। যমুনা টেলিভিশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার 2 রিপোর্টার পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি দিত চক্রটি। যমুনা টিভি আমাদের কাছে একটা অভিযোগ জানায়, র্যাব 3-র একটি দলও এটা তদন্ত করতেছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা ওই আসামি 2জনকে গ্রেপ্তার করে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নারী সাপজয়ী পুরো দলকে নয়, 21 পদকের জন্য 11 জনের নাম চেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। বিপাকে বাফুফে কর্মকর্তারা। টিম স্কোয়াড থাকে 23 জনের, 11 সেট খেলে এবং 5 জন সাবস্টিটিউট থাকে। এর মধ্যে এটা আমি মনে করি যে এটা অ্যাবসলিউটলি এটা টিম ওয়ার্ক, এটা ইন্ডিভিজুয়ালি পারফর্ম শো করার জিনিস না। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass. জুলাই আগস্টের ঘটনাবলী তদন্তে সম্পূর্ণ নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করেছে জাতিসংঘের অনুসন্ধানী দল। যমুনা টেলিভিশনকে বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারের মুখপাত্র রাভিনা শামদাসানি। বলেছেন, দালিলিক প্রমাণ সংগ্রহের পরেই জানা গেছে সরকার প্রধানের সরাসরি নির্দেশ ছিল গণহত্যায়। এমনকি তৎকালীন নিরাপত্তা কর্মকর্তারা নির্যাতনের প্রমাণ ধ্বংসের চেষ্টা চালিয়েছে। জাতিসংঘের সুপারিশ, বাংলাদেশ যেন এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠায়। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্ট ঘটনাবলীর 230টিরও বেশি সাক্ষাৎকার, 153টি মেডিকেল ফরেন্সিক, হাজারের উপর ফটো ভিডিও ও 959টি অভিযোগ বিশ্লেষণ করে জাতিসংঘের অনুসন্ধানী দল। বুধবার প্রতিবেদন প্রকাশে 1400-র উপর মানুষ নিহতের ঘটনার প্রমাণ মিলেছে বলে জানায় সংস্থাটি, যার মধ্যে শিশু 12%। প্রতিবেদনের মূল লক্ষ্য ও অনুসন্ধান পদ্ধতি নিয়ে যমুনা টেলিভিশনকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, কোনো ধরনের প্রভাব ছিল না তদন্ত দলের উপর। সত্য উদ্ঘাটনে কাজ করেছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সহায়তা করা। আমরা 230-এর বেশি সাক্ষাৎকার নিয়েছি। ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, আইনজীবী, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তথ্য যাচাই করার জন্য আমরা ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, চিকিৎসা ফরেনসিক বিশ্লেষণ এবং অস্ত্রের ব্যবহারের পরীক্ষা নিরীক্ষা করেছি। আন্দোলন দমাতে ও শিক্ষার্থীদের উপর সরাসরি অস্ত্র চালানোর নির্দেশনা ছিল তৎকালীন সরকার প্রধানের। এ সংক্রান্ত দালিলিক প্রমাণ আছে তদন্ত দলের কাছে। We had testimony from former officials about the former prime minister's involvement. আমরা দলিল প্রমাণ সংগ্রহ করেছি। সেখানে দেখা গেছে যে আন্দোলন দমনে উচ্চ পর্যায়ের নির্দেশ ছিল। একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য একসাথে মিলিয়ে আমরা প্রতিবেদনটি প্রস্তুত করেছি। এই ধরনের ভয়াবহ ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য কাঠামো ও আইনগত সংস্কারের তাগিদ দিয়েছে জাতিসংঘ, করেছে দায়বদ্ধতা নিশ্চিতের সুপারিশও। এমনকি বিষয়টি নিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথাও বলা আছে প্রতিবেদনে।
While the government has changed, a lot of the individuals who are working in the judicial system, in the police, in the investigative branches remain the same. সরকার পরিবর্তন হলেও আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থায় কর্মরত অনেক কর্মকর্তা পরিবর্তিত হননি। ফলে পূর্ববর্তী নিপীড়নমূলক পদ্ধতি যেমন আটক অবস্থায় নির্যাতন বা রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দায়েরের প্রবণতা এখনো রয়ে গেছে। আমরা সুপারিশ করছি যে বাংলাদেশ যেন এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠায়। আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্পূরক ভূমিকা দেশীয় বিচার ব্যবস্থার ঘাটতি পূরণে সহায়ক হতে পারে। প্রতিবাদকারী, পথচারী, এমনকি নির্বিচার গ্রেফতারের সময় অতিরিক্ত বল প্রয়োগ, এমনকি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ ধ্বংসের চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনী। ফলে জাতিসংঘের সুপারিশ ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা। We did hear that from a witness with inside knowledge, security officials have sought to destroy evidence of torture, for example. মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ ধ্বংস করার চেষ্টার প্রমাণ পেয়েছি আমরা। নিরাপত্তা বাহিনী চিকিৎসা কর্মীদের চাপ দিয়েছে যাতে মৃত্যুর কারণ দুর্ঘটনাজনিত হিসেবে উল্লেখ করা হয়, বুলেট ইনজুরি নয়। প্রতিবেদনের 259 নম্বর অনুচ্ছেদে এটি নথিভুক্ত করা হয়েছে। রাভিনা শামদাসানি জানান, বাংলাদেশের বর্তমান অবস্থাও নজরে রেখেছে সংস্থাটি। সুষ্ঠু নির্বাচন পদ্ধতি ও গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে সহায়তা করবে জাতিসংঘ। Some of these orders came from the highest level. The orders to use force, to suppress the protesters, to suppress dissent at all costs. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্ত রক্ষা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এই সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে আলোচনার পরেই সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, জাতিসংঘের রিপোর্ট জুলাই হত্যাকাণ্ডের অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার ভয়াবহতা উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের রিপোর্টে। তাদের তদন্তে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ১,৪০০ জন আর আহত ১৩,৫২৯ জন। বাহিনীগুলোর এই নৃশংসতা বিবেচনায় নিয়ে র্যাব ও এনটিএমসি বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশন। বিজিবির কার্যক্রম সীমান্তে এবং ডিজিএফআইয়ের কর্মকাণ্ড সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছে তারা। ওয়েলকাম করা হয়েছে। সচিবালয়ে এক অনুষ্ঠানে জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি বলেন, রিপোর্টকে স্বাগত জানায় সরকার, তবে সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত হবে আলোচনার মাধ্যমে। এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি, এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে ইউএন মানবাধিকার কমিশনের রিপোর্ট গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী। বলেন, গণহত্যায় জড়িত বাহিনীর সদস্যদের প্রত্যেকের বিচার করা হবে। যারা এই সমস্ত অপরাধী বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। গণহত্যায় জড়িত বাহিনীর সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করারও আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি কথা বলেন মৃত্যুদণ্ডের বিপক্ষে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অবস্থান ও সুপারিশ নিয়েও। মৃত্যুদণ্ডের ব্যাপারটা যেটা আছে সেটা তারা বলেছেন একটা মোরাটোরিয়াম, অর্থাৎ এক ধরনের মৃত্যুদণ্ড যদিও দেওয়াও হয় সেটা যাতে স্থগিত রাখা হয় এরকম একটা প্রস্তাব করেছেন। এইটার সুযোগ যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের হাতে ক্ষমতা আছে, তারা কি ধরনের দণ্ড দেবেন কি দেবেন না সেই বিষয়টা পরে দেখা যাবে। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করেই বিচার হবে জুলাই গণহত্যাকারীদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি। দেশে এনে বিচার নিশ্চিতের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট ও গণহত্যা চালিয়েছে। আনুপাতিক হারে ভোট ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব।
জুলাই অভ্যুত্থানে পতিত সরকারের ভূমিকা নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সেই প্রতিবেদনে সত্য উদ্ঘাটিত হয়েছে বলে মনে করে বিএনপি। প্রবলেমটা হচ্ছে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবাই সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই প্রতিবেদনে পতিত সরকার প্রধানের গণহত্যা ও ফ্যাসিস্ট আচরণের প্রমাণ মিলেছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড। আনুপাতিক হারে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনে জামায়াত ইসলামীর দাবি নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বলেন, এর কোনোটাই সমর্থনযোগ্য নয়। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হবে, এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়ার কিছু নয়। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। কথা বলেন প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন নিয়েও। কিছু লোককে তারা সেখানে দেখে নিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। ভুলে গেছেন নাকি আপনারা? এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও তাগাদা দেবে বাংলাদেশ। এই তথ্য জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত এ সংক্রান্ত ঢাকার চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উপর নৈতিক চাপ বেড়েছে বলেও ধারণা বাংলাদেশের। সরকারের নির্দেশনা পেলে কূটনৈতিক চাপ বাড়াতেও মন্ত্রণালয় কাজ করবে বলে জানান মুখপাত্র। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে উঠে এসেছে, জুলাই আগস্ট আন্দোলনে পলাতক শেখ হাসিনার সরাসরি গুলির নির্দেশ সহ রাষ্ট্রীয় নির্মমতার ভয়াবহতা। শতাধিক শিশুসহ ১,৪০০ মানুষের মৃত্যু ও হাজারো আহত মানুষের কষ্টের জন্য রিপোর্টে দায়ী করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের কর্তা ব্যক্তিদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে আসে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর প্রসঙ্গ, যদিও এখন পর্যন্ত দিল্লিকে লেখা চিঠির কোনো জবাব মেলেনি। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে রিমাইন্ডার একটা পাঠানো হবে, যখন পলিটিক্যাল লিডারশিপ মনে করবে যে দিস ইজ দ্য রাইট টাইম, তখনই এটা পাঠানো হবে। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো সহায়ক ভূমিকা রাখবে কিনা জানতে চান সাংবাদিকরা। রিপোর্টের যে অংশটুকু পাবলিকলি এসেছে সেটা যে কোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমি বলবো যে আপনার প্রশ্নের উত্তর আমার এই স্টেটমেন্টের মধ্যে লুকিয়ে আছে। চাপ তৈরি হবে কি না এটা আপনি আমার এই স্টেটমেন্ট থেকে ডিডিউস করতে পারবেন। তারপরে ফরেন ফ্রেন্ডসদের কাজে লাগানোর বিষয়, এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমি মনে করি। আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের কয়েকদিন পর থেকেই দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের পদ শূন্য। পেশাদার একজন কূটনীতিককে সেখানে নিয়োগ দিয়ে নাম পাঠালেও এখনো তা নিয়ে দিল্লির অনাপত্তি আসেনি ঢাকায়। সম্মতি জানানো বা এগ্রিমো কনভে করার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নাই, আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর এবছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। দুবাইতে ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটে
এমনটাই জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার দৃষ্টিভঙ্গি আর আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এবারের সম্মেলনে সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব, বৈশ্বিক মতবিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গভর্নমেন্টস সামিট 2025-এর প্লেনারি সেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেশনটি পরিচালনা করেন CNN-এর বেকি অ্যান্ডারসন। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর এবছরের ডিসেম্বরেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। So now we have what we call consensus building commission. So when we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. সেশনে আরেক প্রশ্নের জবাবে বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছে তা স্বস্তির। এখন আর পৃথিবীকে আলাদা করে শেখ হাসিনা ও তার সরকারের অপকর্মের ব্যাপারে বলতে হবে না। Human Rights published just a report on Bangladesh, documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. So that's a relief. এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং দুই দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক সম্প্রসারণ করবে, এমন আশাবাদ জানান তিনি। এ সময় 10 লাখের বেশি বাংলাদেশি আমিরাতে কাজ করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 1:30টায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান প্রধান উপদেষ্টা। 2 দিনের সংক্ষিপ্ত সফর শেষে শুক্রবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ইতিমধ্যে ফ্যাসিবাদীদের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হয়েছে, আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হবে আয়নাঘরও। তিনি আরও বলেন, যারা গুম খুন করে ক্ষমতায় টিকে ছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে। তরুণদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, তরুণরা জেগে থাকলে পথ হারাবে না বাংলাদেশ। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না, কারণ ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে, এবং এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে। আবারও শাহবাগ মোড় অবরোধকারীদের উপর পুলিশের জল কামান নিক্ষেপ, কয়েক দফায় চলে পুলিশি অ্যাকশন, আটক করা হয় বেশ কয়েকজনকে। এ সময় আহত হন 5 জনের মতো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবিতে আন্দোলনরতরা শেষমেশ রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, হাইকোর্টের বৈষম্যমূলক রায় বাতিল করে চূড়ান্ত করতে হবে তাদের নিয়োগ। এদিকে নিয়োগ স্থগিত করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জাতীয় জাদুঘরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ সড়ক অবরোধ করেন 3য় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। ঠিক তার কিছুক্ষণ পরই পুলিশের জলকামান নিক্ষেপ করা হয় লাঠিচার্জ। এতে আহত হয় বেশ কয়েকজন, নেওয়া হয় হাসপাতালে, আটক করা হয় কয়েকজনকে। আন্দোলনকারীরা বলছেন, অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে তাদের উপর। দাবি আদায় করে রাজপথ ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। দেখছেন আমাদের উপর পুলিশ কি করতেছে? পুলিশ এখনো মানুষ হয় নাই, বোনেরা সব অজ্ঞান হয়ে যেতেছে। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমরা কেন
তবে পুলিশি প্রতিরোধে আন্দোলনরতরা আর দাঁড়াতেই পারেননি শাহবাগের সড়কে, ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের। পুলিশ বলছে যারাই শাহবাগের মতো জায়গায় জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সে কোনো বৈষম্য না, এখানে যারাই আসবে, যারাই এখানে জনদুর্ভোগ তৈরি করবে তাদের উপরে আমরা একই পদক্ষেপ নিই। এর আগে টানা ৮ম দিনের মতো কাফনের কাপড় পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরি প্রার্থীরা। বলেন রাষ্ট্রীয় প্রহসনে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। কেন তাদের দাবি মানা হবে না তোলেন সেই প্রশ্ন। যখন আমরা বিদ্যালয়ে যোগদানের জন্য অপেক্ষার প্রহর গুনছি, ঠিক তখনই আমাদেরকে বলা হয়ে গেল আমরা সবাই বাতিল। এটা কি একটা প্রহসন না? এটা কি আমাদের সাথে অন্যায় না? আমাদের এই অধিকার ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি এইভাবে চালিয়ে যাব। অসুস্থ মেয়ে বাসায় রেখে এসে আজ গত 8টা দিন ধরে এখানে আমরা অবস্থান করছি। কাপড় নিয়ে আমি আজকে 8টা দিন যাবত রাস্তায় শুয়ে আছি। গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্ট। এরপর থেকেই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের শঙ্কা মোকাবেলায় উপায় হচ্ছে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তা স্থায়ী করা। ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি ও সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন বলেও জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী পদের একছত্র ক্ষমতার হ্রাস, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা সহ 7টি বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলন করেন কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ। জানান, সংস্কার নিয়ে সারা দেশের মানুষের মতামত নেওয়া হয়েছে। লিখিত বক্তব্য দিয়েছে 25টি রাজনৈতিক দল ও 3টি জোট। এছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করে তৈরি করা হয়েছে প্রতিবেদন। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত প্রতিবেদনে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র প্রস্তাব, প্রধানমন্ত্রীর পদের ক্ষমতা হ্রাস সহ 7টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করার পরামর্শ দিয়েছে। 4, অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে। 5, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের শঙ্কা মোকাবেলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সাথে নির্বাচনের লড়ার বয়সসীমা 21 বছর করার পক্ষে মত দিয়েছে তারা। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের শঙ্কা মোকাবেলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সাথে নির্বাচনের লড়ার বয়সসীমা 21 বছর করার পক্ষে মত দিয়েছে তারা। শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাকে স্থায়ী করতে হলে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা। সংবিধান সহ 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু করতে যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষ করেই ভোটে যাওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে না। সকালে দীর্ঘ 17 বছর পর নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। পরে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। 300 আসনে প্রার্থী বাছাই করা হয়ে গেছে বলেও জানায় দলটি। নিবন্ধন নিয়ে আদালতে এখনও শুনানি চলছে উল্লেখ করে সেক্রেটারি জেনারেল সুবিচার পাওয়ার আশা ব্যক্ত করেন। স্থানীয় সরকার নির্বাচন আগে করার ব্যাপারেও সমর্থন আছে জামায়াতের। নির্বাচন বাতিলে ইসির ক্ষমতা পুনর্বহালের দাবি সহ প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিতে আহ্বান জানায় জামায়াতের প্রতিনিধি দল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত জাতিসংঘের তদন্ত কমিশনকে সহায়তা করেনি, এই তথ্য সঠিক নয়। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এজন্য আমরা এটা বলেছি যে সংস্কার
সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি। যমুনা টেলিভিশনের নামে দেশব্যাপী চাঁদাবাজি করার দায়ে ফিরোজ খান ও সাখাওয়াত হোসেন রনি নামের দুজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাজধানী সবুজবাগ থেকে তাদের আটক করা হয়। এই চক্রের আরও কয়েক সদস্যকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটককৃতরা জানায় প্রায় ৩ বছর ধরে এ ধরনের চাঁদাবাজি করে আসছে চক্রটি। রাজধানী মহানগর থেকে উপজেলা পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তরে যমুনা টেলিভিশনের নাম ভাঙিয়ে এভাবেই চাঁদা দাবি করত চক্রের সদস্যরা। ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন পরিচয়পত্রের মাধ্যমে চলত তাদের চাঁদাবাজি। গেল কয়েক মাস এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার চক্রের 2 সদস্যকে সবুজবাগ থেকে আটক করে র্যাব 3-এর একটি দল। পরে সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয় ভাটারা থানায়। চক্রের সদস্যরা জানান কিভাবে দেশব্যাপী চলত তাদের কৌশলে চাঁদাবাজি। বিগত যে 2-3 বছর ধরে এরকম মানবিক দৃষ্টিকোণ থেকে আর কি নিতেছে। না টার্গেট তো না, এটা দেখা গেছে এটা তথ্য উপাদান থেকে আর কি নাম্বারগুলো কালেকশন করে। পুলিশ জানায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়। যমুনা টিভি আমাদের কাছে একটা অভিযোগ জানায়, লিখিত একটা অভিযোগ দেয়, যে অভিযোগে ছিল যে ওনাদের আইডি কার্ড এবং যমুনা টিভির নাম ইউজ করে যমুনা টিভি আমাদের কাছে একটা অভিযোগ জানায়, লিখিত একটা অভিযোগ দেয়, যে অভিযোগে ছিল যে ওনাদের আইডি কার্ড এবং যমুনা টিভির নাম ইউজ করে কতিপয় কিছু লোকজন অনৈতিক সুবিধা এবং অর্থ দাবি করে আসতেছিল। মামলাটা আমরাও তদন্ত করতেছিলাম এবং ভাটারা থানার পাশাপাশি র্যাব 3-র একটি দলও এটা তদন্ত করতেছিল। তখন তাদের তদন্তের প্রেক্ষিতে বিভিন্ন আইটির মাধ্যমে ওই তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা ওই আসামি 2জনকে গ্রেপ্তার করে আমাদের থানা কাছে হ্যান্ডওভার করে। আমরা এই 2জন আসামিকে আমাদের হেফাজতে বুঝে নিই। আসামিদের নাম হলো, একজনের নাম ফিরোজ খান আর একজনের নাম হলো সাখাওয়াত হোসেন। চক্রের আরও বেশ কয়েক সদস্যকে আটকে অভিযান চলমান আছে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নারী সাপ জয়ী পুরো দলকে নয় 21 পদকের জন্য বাফুফের কাছে 11 জনের নাম চেয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানান নারী সাপ দলের হেড অব ডেলিগেট টিপু সুলতান। দেশের জন্য বয়ে আনা এমন অর্জনে পুরো দলের অবদান আছে বলে মনে করেন তিনি। টানা 2বার সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখে এরই মধ্যে নিজেদের শক্তিমত্তার কথা জানান দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পুরস্কার স্বরূপ প্রথমবারের মতো দল হিসেবে 21 পদকে মনোনীত হয় সাবিনা আফিদারা। তবে বিপত্তি বাধে অন্য জায়গায়। পদক বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে 11 জনের নাম চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়, যা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমস্যা নিরসনে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নারী সাফ দলের হেড অব ডেলিগেট টিপু সুলতান। স্পোর্টসের উপরে যারা স্টাডি করে, অ্যানালাইসিস করে, ওখানে স্পোর্টসের লোক আমার মনে হয় না খুব একটা বেশি আছে। যদি তারা এই ব্যাপারে তৎপর থাকতো এবং তাদের অভিজ্ঞতা থাকতো, তারা অবশ্যই স্কোয়াডের কথাই বলে দিত বা কন্টিজেন্টের কথা। এখন এদের সাথে আমাদের জিএস সাহেবের সাথে ফেডারেশনের সাথে কি আলোচনা হয়, আমার মনে হয় আলোচনা করেই সিদ্ধান্ত নিবে। 11 জনের নাম জমা দিতে বলায় প্রশ্ন উঠছে কোন একাদশের নাম জমা দেবে বাফুফে। কেননা দলের প্রয়োজনে বিভিন্ন সময় পরিবর্তন আনেন কোচ। কোচিং স্টাফ সহ দলটার সদস্যই ছিল 31 জন। কোন বিবেচনায় কোন ফুটবলারের নাম পাঠাবে বাফুফে, এ নিয়েও তৈরি হচ্ছে ধূম্রজাল। অ্যাবসলুটলি কন্টিজেন্ট থাকে 32 জনের, সেখানে টিম স্কোয়াড থাকে 23 জনের। 11 সেট খেলে এবং 5 জন সাবস্টিটিউট থাকে। এর মধ্যে এটা আমি মনে করি যে এটা অ্যাবসলুটলি এটা টিম ওয়ার্ক, এটা ইন্ডিভিজুয়ালি পারফর্ম শো করার জিনিস না। টিম ওয়ার্ক যেহেতু সবাই স্ব স্থান থেকে যার যার জায়গা থেকে অত্যন্ত তার মেধা দক্ষতা দিয়েই টিমকে আগায় নেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করে। সেই সাথে প্রশ্ন উঠছে গোলাম রব্বানী ছোটনের অধীনে জেতা প্রথমবারের মতো সাফজয়ী দল নিয়েও। দেশের জন্য প্রথম গর্বের উপলক্ষ আনা দলটা কি বাদ যাবে এবারে তালিকা থেকে, যদিও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। ফুটবলাররা নিজেদের মেধা ও দক্ষতায় সাফল্য এনেছে বলে জানান টিপু সুলতান। এবারের সাফ জয় পুরো দলের পদক পাওয়ার বিষয়টি ভেবে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। যদি উপদেষ্টা মণ্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে ভেবে দেখে ফুল কন্টিজেন্টকে, এখানে হেড অফ ডেলিগেশন থেকে শুরু করে টিম ম্যানেজার, আপনার কোচ, হেড কোচ, ট্রেনার, ফিজিও,
এবং টোটাল স্কোয়াডটা এবং আমরা বলবো টোটাল কন্টিজেন্টটাকে যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবে। রাষ্ট্রের জন্য, দেশের জন্য 11টা মেয়ে সব কিছু সফলতা এনে দিয়েছে এরকম না, এটা টিম ওয়ার্ক কাজ করে, সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয়। এই টিম ওয়ার্ক কাজ করার ফলে এই রেজাল্টগুলো এসেছে। একদিকে চলছে কোচ ইস্যুতে 18 নারী ফুটবলার বিদ্রোহ, তাদেরকে ছাড়াই 36 জনের সাথে চুক্তি করেছে বাফুফে। এখন প্রশ্ন উঠছে, সাংগঠনিক দক্ষতা দেখিয়ে পরিস্থিতি থেকে পুরো দলকে সম্মানের সুযোগ করে দিতে পারবে কি দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলায় 3 থেকে 4 হাজার নতুন বই প্রকাশিত হয়, যার অধিকাংশই কবিতার। লেখক প্রকাশকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে দিন দিন বাড়ছে কবিতা পড়ার আগ্রহ, বেড়েছে লেখকও। তবে বাস্তবতা হলো তরুণ প্রজন্মের একটি বড় অংশই কবিতা বিমুখ। আলামিন হক অহনের প্রতিবেদন। নিখোঁজ বিজ্ঞপ্তি কাব্যগ্রন্থের এই লেখকের দ্বিতীয় বই এটি। এর আগেরটিও ছিল কবিতার বই, যা গত বছর প্রকাশিত হয়েছিল। প্রথম কাব্যগ্রন্থ ছিল সে নেই, তো সে নেই একজন ব্যক্তি মিসিং, তো তারই ধারাবাহিকতায় আমি এটা দিয়েছি নিখোঁজ বিজ্ঞপ্তি, অর্থাৎ আমি সারা পৃথিবীতে বিজ্ঞপ্তিটা দিয়েছি যেন আমি তাকে খুঁজে পাই। নতুন এই লেখকের কাছে প্রশ্ন ছিল, দেশে প্রকাশিত বইয়ের অধিকাংশই কেন কবিতার হয়? মনে করি বর্তমান সময়ের বা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এরা মানে আগের লোকের তুলনায় এরা অনেক বেশি পড়ে, বেশি জানে, বেশি ভাবে। লিখতেছে যারা, তারা তাদের ভাবনাগুলোকে সবার ভিতরে ছড়িয়ে দিতে চায়, যে কারণে আমার মনে হয় যে কবিতার বই বাজারে বেশি আসে আর কি, এবং কবির সংখ্যাটা বেশি হচ্ছে। এ তো গেল লেখকের ভাবনা, পাঠকরা কি বলছেন? কমিক্স বুকস আমার খুবই পছন্দ, আর হুমায়ুন আহমেদের বইয়ের সব পড়ি। কবিতা তেমন পড়া হয় না, সাহিত্য টাইপের বই আর এগুলোই পড়া হয়। হরর থ্রিলার টাইপসের বই পড়তে পছন্দ করি। কবিতার বই আমিও পড়ি না তেমন। মানে কবিতার প্রতি এতটাই নেই, আমিও মেইনলি গল্পের বই পড়ি। অনেক স্টলেই কবিতার বইয়ের খোঁজে ঢু মারছেন ক্রেতারা, তবে প্রকাশিত বইয়ের অনুপাতে তা খুবই কম। আমার পছন্দ কবিতা পড়তে, এমনকি আমি বিভিন্ন লেখকের কবিতা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পড়ি। আমার অনেক কালেকশন আছে। যখনই সময় পাই হচ্ছে ইসলামিক বই পড়তেও পছন্দ করি, আবার কবিতাও পড়ি টুকটাক। শুক্রবার পবিত্র শবে বরাত উপলক্ষে 1.5 ঘন্টা কমিয়ে সন্ধ্যা 7:30টায় বন্ধ হবে মেলার গেট, খুলবে শনিবার সকাল 11টায়। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও তার পরিবারের নামে 167 কোটি 56 লাখ টাকার অবৈধ সম্পদ এবং 850 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রথম মামলায় আ.হ.ম মোস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 27 কোটি 52 লাখ টাকার সম্পদ করেছেন তিনি। এছাড়াও নিজ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে 32টি অ্যাকাউন্টে 446 কোটি 42 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও আছে। দ্বিতীয় মামলায় আসামি তার স্ত্রী কাশ্মীরি কামাল। অভিযোগ 44 কোটি 11 লাখ 62,146 টাকার সম্পদ অর্জনের। আরও আছে 26 কোটি 64 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। 27 কোটি 52 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নিজ ব্যবসায়িক 32টি অ্যাকাউন্টের মাধ্যমে 446 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন। আরও 2 মামলায় তাদের মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে 62 কোটি 14 লাখ 77 হাজার টাকা ও কাশফি কামালের বিরুদ্ধে 31 কোটি 78 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের কথা বলা হয়েছে। 2 বোনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টে 376 কোটি 71 লাখ টাকার সন্দেহজনক লেনদেন পেয়েছে দুদক। নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংস্থাটি জানায়, অবস্থান নিশ্চিত হলে গ্রেপ্তার করা হবে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল সহ তার পরিবার ও দুদক মামলার অন্য আসামিদেরও। যারা এজাহারভুক্ত আসামি থাকবেন, আমাদের তদন্তকারী দল এই বিষয়ে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতের মণিপুরে চলমান অস্থিতিশীলতার জেরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়। গেল রোববার মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি নেতা বীরেন সিং। মণিপুরে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের জেরে বেশ কিছুদিন ধরেই তার নেতৃত্ব নিয়ে বিরোধিতা দেখা গেছে বিজেপির মধ্যে।
দলের বাইরেও পড়তে হয়েছে চাপে। বীরেন সিং এর ইস্তফার পর নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ওয়াশিংটন ডিসিতে অবতরণের পরেই এই গোয়েন্দা প্রধানের সাথে সাক্ষাৎ করেন তিনি। এটি যুক্তরাষ্ট্র সফরে তার প্রথম বৈঠক। মোদী জানান, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নানা বিতর্কের পর বুধবারই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান নিযুক্ত হন ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী। গোয়েন্দা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা না থাকায় তার এই নিয়োগ নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।